আবার আমার এক কাকাতো বোন ওই গ্রামে থাকে। আমি বলছি আমার কাকাতো বোনের বাড়িতে আমি খাওয়া দাওয়া করবো। আসলে ওই হোস্টেলের থেকে যে টাকা দিব খাবার, ওই টাকা আমার ছিল না। Take your time, sir. No problem. তারপরে আমি ওই আমার বাংলা স্যার শাহ আলম স্যার বললাম, স্যার আমার খুব কষ্ট এখন। তো আমার ওই বোনের বাড়িতে একদিন 2 দিন পরে যাইতাম, গিয়ে একবেলা খাইতাম, ওই আমি 2 দিন থাকতাম। বোনের বাড়িতে গেলে তো 2 দিন পরে এমনি খাইতে বলে। বোনের আবার অনেক পয়সা, অনেক মানে গ্রাম এলাকায় কোটিপতি। তো আমার বলতো আমি খাইতাম, আমি তো খাইতাম আমার নিজের জন্য। আর ওর বলতো যে ভাই আসছে, জানো তো ভাই, আমার আপন কাকা তো। তো এরপরে স্যার একটা টিউশনি খুঁজে দিল। টিউশনটা করলাম 3 মাস করার পরে টিউশনটা আবার চলে গেল। ওই ছেলেটা ঢাকায় এসে পড়ছে মামার বাসায় থেকে পর। তো ওই টিউশনটা যখন করি তখন আমি 500 টাকা পাইতাম। আমি কষ্ট করে খরচ করতাম 350 টাকা থেকে 450 টাকার মধ্যে আমি খাওয়া দাওয়া করতাম। হোস্টেলে তখন টাকা দিই, হোস্টেল টাকা দিয়ে আমি ওই ক্যালেন্ডারে লিখে রাখতাম। আমার একটা ক্যালেন্ডার ছিল যে কোন দিন দুপুরে খাবো আর কোন দিন রাত্রে খাবো। মানে খাবারটাও আপনি ক্যালেন্ডার মেনটেন করতেন? কারণ আমি ওই 300 টাকা দিয়ে খাইতাম। ওটা ওই ওই হিসাবের সাথে ম্যানেজ করতেন? 10 টাকা করে একটা মিল হয়, তাহলে আমি 30টা মিল খেতে পারবো। আর বাকি টাকাটা সেভ করতে হবে, যে টিউশন যদি পরে চলে যায় তো ঠিক কয়েক মাস পরে টিউশন চলে গেল। আমার কাছে তখন 250 টাকার মতো ছিল। তখন ওই স্যার বিল্লাল স্যার যে ম্যানেজমেন্ট আমার পড়ায়, উনি একবারে প্রথম থেকে আমার সাপোর্ট দিতে শুরু করলো। ফাইন্যান্সিয়াল না, মানে মেন্টালি যেইভাবে পারা যায়। কেউ কিছু বললে তাদের সাথে স্যার কথা বলতো। অনেক টিচাররাও ভালো চোখে আমার দেখতো না, টিচারদের ছোট করতে যাচ্ছি না এখানে, ভালো চোখে দেখতো না, সায়েন্সের টিচাররা বিশেষ করে। তো এরপরে স্যার একটা টিউশনি ঠিক করে দিল। তখন আমি আমিননগর থাকি, গ্রামের নাম, আর টিউশনিটা হইলো কাঁঠালিয়াকান্দা, মাঝে রাস্তা হইলো 3 কিলোমিটার। তো আমি যাই, গিয়ে ওইখানে টিউশনিটা করি। ও ওইখানে ছেলেটারে পড়াইতাম আমি, আলিফ। তো আমি ওরে পড়াই। আসলে স্যার জোর করে টিউশনটা দিছে। ও আসলে ছাত্র ভালো না, কিন্তু ওর ভাই একজন সিঙ্গাপুর থাকে, টাকা পাঠায়। বলছে তোর এত টাকা দিয়ে কি করবি, এই ছেলেটা একটু সাহায্য হবে, তুই পড় ছেলেটার কাছে। তা আমার একবারে আচার ব্যবহার ভালো দেখে ও বলছে যে স্যার আপনি পড়াইতে হইব না, এসে আপনার সাথে গল্প করেন, আমি তো ভালো ছাত্র না, তাও আপনি টিউশনটা করেন। তো 3-4 মাস পরে চিন্তা করছে না, টিউশনটা করা যাবে না, এমনি টাকা পয়সা নিয়ে। ও আসলে বুঝে না, এইটা পরে এইটার অঙ্ক বুঝে না, 9-এ উঠছে, কিচ্ছু বুঝে না। তো পরে ওই 4 মাস টিউশন করতে গিয়ে আবার আরেকটা নতুন অভিজ্ঞতা হইলো। তখন 98 সালে বন্যা হয়। তো বন্যা হয়, এখন ওই গ্রামে যাইতে হয়, নৌকা দিয়ে যাইতে হয়, 2 টাকা দিয়ে নৌকা দিয়ে যাইতে হয়। তা আমি যাওয়ার সময় ও আমার প্রায় বলতো, স্যার আপনি ওই পোটলার মধ্যে গিয়ে, আমি যাওয়ার সময় গামছা নিয়ে যেতাম, যাওয়ার সময় নৌকা দিয়ে যেতাম, আসার সময় সাঁতরায় আসতাম। মানে ওই 2 টাকা 2 টাকা সেভ করার জন্য। 30 দিনে 60 টাকা সেভ হবে, আমি 6 দিন খেতে পারবো। What a story. What a story. তারপর কলেজে যখন ফার্স্ট হওয়া শুরু হইলো, সেকেন্ড ইয়ার উঠছি, ফার্স্ট ইয়ার প্রি টেস্ট পরীক্ষা ফার্স্ট হয়েছি, তখন কলেজ থেকে সিদ্ধান্ত নিল যে ওই কলেজের সিস্টেম হইলো যে যারা ব্রিলিয়েন্ট তাদেরকে কলেজ টাকা দেয়, কিন্তু আমার তো টাকা দিত না, কারণ আমি তো ড্রপ আউট স্টুডেন্ট ভর্তি হয়েছে, জন্য আমার টাকা দিত না। তো এরপরে ওই বিল্লাল স্যার রিকোয়েস্ট করছে যে ও এত ভালো করে, তাহলে উঠতে খারাপ যারা, ওরা যদি টাকা পায় তাহলে ও কেন পাবে না। তো এরপরে কলেজ থেকে সিদ্ধান্ত নিল যে আমারে 550 টাকা দিবে। তো তখন আমার মোটামুটি খাওয়ার একটা নিশ্চিত হয়ে গেল। আমি 2 বছরে আমি 2 বার আসছি রামচন্দ্রপুর থেকে রামকৃষ্ণপুর, হেঁটে আসতে 20 মিনিট লাগে। একবার আসছি খবর পাইছি মা একটু অসুস্থ, দেখতে আসছি। আরেকবার আসছি আমাদের এপ্রিলের 2 তারিখ বৃহস্পতিবার পরীক্ষা আরম্ভ হয়েছে, 1 তারিখ মার সাথে দেখা করতে আসছিল। এর আর দেখা করতে পারেন? আমি দেখা করতে পারিনি, মানে আমি পড়াশোনা করতাম, আর একটা টেনশন ছিল, লজ্জায় আসতাম না আসলে। আবার ভাই আমার সাথে কথা বলতো না, এত খারাপ একটা সম্পর্ক ছিল। আপনার ওই সময়টাতে কি কোনো চিন্তা ছিল যে এইবার যদি কোনো দুর্ঘটনা ঘটে আপনি কি করবেন, নাকি ওরকম কোনো চিন্তাই করেননি মাথায়? না, আমি তখন চিন্তা করছি যে আমি এমন কিছু একটা করবো মানুষ যেন সারা জীবন মানুষ মনে রাখে, এই কলেজ যেন আগামী 100 বছর আমার নিয়ে কথা বলে। সেকেন্ড থট কোনো চিন্তাই দেন না, কোনো চিন্তা নেই।
মানুষের লক্ষ্য এরকম হওয়া উচিত। মানে আমি তো বলি মানুষের যে আমাদের হিন্দু ধর্মে একটা কথা আছে যে যখন অর্জুন করে ওই যে ওই লক্ষ্য তীরের, লক্ষ্য হ্যাঁ। বান নিক্ষেপ করে, তখন বলছে সবার দুর্যোধন দুঃশাসন সবার বলছে যে ওই গাছে টিয়া পাখির যে টিয়া পাখির চোখ না, চোখের মণি লাগাইতে হবে তীর দিয়ে। তো সবার জিজ্ঞাসা করছে টিয়া পাখি দেখো, প্রথমে বলছে দেখি, বলছে মারে লাগে না। আর অর্জুনের বলছে দেখো, কয় না কোনো টিয়া পাখি তো দেখা যায় না। বলছে দেখো না ওইখানে আকাশ, নীল আকাশ, বলছে আকাশটা কিছু দেখে না। বলছে একটা বট গাছ চোখে পড়ে না। বলছে একটা টিয়া পাখি, কয় চোখে পড়ে না। বলছে ওইখানে একটা কালো চোখ আছে, কয় চোখে পড়ে না। কয় তোমার চোখে কি পড়ে? কয় তিল, কেমন জানি একটা কালো একটা তিলের চিহ্ন আছে। হোয়াট ইজ দ্য ফোকাস? ফোকাস আরো সহজ করে বলি, এই যে ক্যামেরাতে যারা আমাকে দেখছেন, এই যে আমি ফোকাস, 4-5টা ব্লার, এটা হচ্ছে ফোকাস। তো জীবনে লক্ষ্যটা সেরকম এরকম হওয়া উচিত যে আমার টার্গেট হচ্ছে এটা, বাকি সবকিছু ধোঁয়াশা। হ্যাঁ। তো আমি পড়া শুরু করলাম, ওই মেরিট হোস্টেল আইসা আমি 16 ঘন্টা পড়া শুরু করলাম। তখন তো আমার টিউশনই নাই, লজিং বাড়িতে পড়ানো নাই, কিছু নাই, শুধু কলেজ আর পড়াশোনা। আমি রাত্রে 2:30 থেকে 4টা 1.5 ঘন্টা ঘুমাইতাম। আমি 16 ঘন্টা পড়া শুরু করলাম। এবং প্রি টেস্ট পরীক্ষার পরে এগুলি শুধু ওই হোস্টেলে যারা ছিল তারা আমার বন্ধুরা হয়তো দেখছে বা শুনছে, আমি 22 ঘন্টা পড়েছি। 22 ঘন্টা পড়েছি। সবাই পড়তো ওই হোস্টেলে, সবাই পড়তো, আমি সবচেয়ে বেশি পড়তাম যে আমার কিছু একটা করতে হবে। এর মধ্যে আমার ছোট ভাই কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিল। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি, আমার ছোট ভাই ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে দিল। আমার ছোট ভাই 7th প্লেস করলো, মানে কমার্স থেকে। ও মেট্রিকে স্ট্যান্ড করতে পারে না আর্টস থেকে। কুমিল্লা বোর্ডে, কুমিল্লা বোর্ড হয়েছে, কুমিল্লা বোর্ড ছিল তখন, আচ্ছা, চিটং ছিল না। ওকে, তো 786 পেয়েছিল, ও মেট্রিকে স্ট্যান্ড করতে পারে না। আচ্ছা, মানবিক থেকে পরে গিয়ে 2 নম্বরের জন্য ইন্টারমিডিয়েটে গিয়ে সে 7th স্ট্যান্ড করে ফেললো। ভেরি গুড। তো তখন আমার নিজের কাছে মনে হইলো যে আমি বড় ভাই হিসেবে আমার 6th হইতে হবে, 5th হইতে হবে, মানে 7th হলে হবে না, 7th হইলে হবে না, আস্তে আস্তে টার্গেট আমার বাড়ছে। তো নিতাই রেজাল্টটা দেওয়ার পরে নিতাই আমার সাথে একদিন দেখা করতে আসছে, বলছে আমি যদি 7th হইতে পারি তুই ফার্স্ট হইতে পারবি, শুধু একটু পড়ে যায়। এবং আমার জীবনে আমার জন্য যা করছে এগুলি হয়তো আমি ওর ঋণ শোধ করতে পারবো না। আমার প্রত্যেকটা বইয়ের 30টা গাইড বই ছিল, ওর বন্ধু বান্ধব থেকে সব গাইড বই সংগ্রহ করে আমার দিছে, যে কোনো পড়া যেন না থাকে যে তুই পারস না, সব পড়ে শেষ করে দে। তো আমি এগুলি দিয়ে নোট টুট করে সবকিছু আমি নিজে পড়তাম। প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা নোট ছিল আমার, আলাদা আলাদা প্রশ্নের আলাদা আলাদা আমার ব্যাচ ছিল, যে এগুলি ব্যাকডেটেড, এগুলি আপডেটেড। তারপরে মোটামুটি প্রিপারেশন নিলাম, সবাই সবকিছু হয়েছে। তখন ওই কুমিল্লার মোটামুটি নাম করা কলেজ ছিল ভিক্টোরিয়া কলেজ, তারপরে ওই চাঁদপুর পুরান বাজার কলেজ, আরও কয়েকটা কলেজ যেগুলি স্ট্যান্ড করতো, তখন তো স্ট্যান্ড ছিল, 20 জন স্ট্যান্ড করতো। তো একজন মজিদ স্যার, আমাদের প্রিন্সিপাল, আমার জীবনের অনেকের অবদান, এই মজিদ স্যারের অনেক অবদান। উনি যদি আমার ওই 8 মাস টাকা না দিত, হয়তো তখন আমার এই স্ট্রাগল করতে হইতো, খাওয়ার জন্য চিন্তা করতে হইতো। তো আজকেও আমার বন্ধুদের সাথে শেয়ার করতেছিলাম, তো আলমামুন যে ও জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ কিশোরগঞ্জের, বলতেছে গৌরাঙ্গ এখন বুঝি যে আসলে তখন তুমি খাইতা না, বলতা যে ডাক্তার তোমার না করছে সকালে খাইতে, আমি কোনোদিন সকালে খাইতাম না। সকালে খাওয়ার সময় আমি বাইরে চলে যেতাম, কারণ ওরা খাবে, ওদেরও তো খারাপ লাগবে যে আমি খাইতে পারি না। তো মজিদ স্যার তখন আমার টাকা দিল, ওই টাকা নিয়ে তো আমি টেনশন ছাড়া পড়াশোনা করতে পারছি। তো উনি একদিন কুমিল্লা থেকে আসলো, আইসা বলছে আজকে আমাদের সব ভালো কলেজের প্রিন্সিপালদের মিটিং হয়েছে, বলছে ভিক্টোরিয়ার একটা ছেলে নাকি ফার্স্ট হবে। তো ওই ভিক্টোরিয়ার প্রিন্সিপালরা বলে আসছে, ছেলেটার নাম সম্ভবত তানবীর ছিল, যে তানবীরে বললেন ও এবার পরীক্ষা দেওয়ার দরকার নেই, গৌরাঙ্গ পরীক্ষা দিবে, গৌরাঙ্গ ফার্স্ট হবে, ওর ফার্স্ট হওয়ার ইচ্ছা দেখলে ও যেন আগামীতে পরীক্ষা দিবে। তো স্যার কলেজ এটাই আমার এটা সব টিচারদের সামনে বললো, বলছে এখন আমার মানিজ্য যদি রাখার দরকার হয় তাহলে তুমি পড়াশোনা করো না, তোমার করো না। তখন থেকে আমি 22 ঘন্টা পড়াশোনা করা শুরু করলাম। আমার এখন মনে আছে আমাদের ওই মুখলেসুর রহমানের বই পড়াইতো ইকোনমিক্স, 55টা ব্রড কোশ্চেন ছিল, আমি 54টা পারতাম। এই জন্য স্যার আমার 2টা থাপ্পড় দিচ্ছে যে বাকি একটা পড়ো নাই কেন। আমি বলছি স্যার 10টা প্রশ্ন আসবে, 5টা অ্যান্সার করতে হবে, তো এইটা সহ আসলো তো আমার 9টা কমন পড়বে। এরপর আরেকটা থাপ্পড় দিচ্ছে, বলছে আমি এটা শুনতে চাই না, তুমি ওইটা পড়ে এসে বলবা যে আমি পড়ে আসছি। তারপর আমাদের পরীক্ষা আরম্ভ হইল 2 তারিখে, আমি 1 তারিখে আমাদের বাড়িতে আসছি, আমার বন্ধু ওই মুভি জেরে নিয়ে আসছিলাম। আমি এখন ভেজিটেরিয়ান, তখন ভেজিটেরিয়ান ছিলাম না। আমার মা সিলভার কাপ মাছ রান্না করছিল, তো আমি খেয়েছি। খাওয়ার পর আমার মা অনেকখানি আগাই দিছে।
আগাই দেওয়ার পরে আমার মা বলছে যে বাবা তুমি যে ফেল করছো যত মানুষ জানছে এর চেয়ে হাজার কোন মানুষ যেন জানে যে তুমি পাস করছো। তা আমার মা সবসময় আমি কোথাও গেলে মাটি দিয়ে থুতু দিয়ে আঙ্গুল দিয়ে আমার মানে আশীর্বাদ করে দেয়, নখ কেটে দেয়। তা আমরা ওই যে নদীটা তিতাস নদীটা এটাই আর একটা খালের মতো গেছে, যে খালটা আমি পার হইতাম সাথে। তা আমার মা ওইখানে এসে, তো আমরা খেয়াতে যখন উঠছি তখন আমার মফিজুল জিজ্ঞাসা করছে যে গৌরাঙ্গ, আমি ওরে ভয় পাইতাম, ওরে আমরা বলতাম কম্পিউটার কলেজের মধ্যে। আমি যদি 80 পৃষ্ঠা লিখতাম, 84-85 পৃষ্ঠা লিখতে পারতো। ম্যানেজমেন্ট, ব্যাংকিং, ইকোনমিক্স, বাংলা সেকেন্ড পেপার, এগুলো তো থিওরিটিক্যাল ছিল। ও আমাদের 4-5 পৃষ্ঠা বেশি লিখতো, এত দ্রুত লিখতো। তো বলছে তোমার মা অনেক শিক্ষিত না? আমি বলছি না, আমার মা জ্ঞানী, মাত্র 2 থেকে 3-তে পড়ছে, আমার 12 বছর বয়সে বিয়ে হয়েছে। আমার মা জ্ঞানী, শিক্ষিত না। আমাদের ধর্মের হেন কিছু নাই, আমার মা জানে না, সব জানে। কেউ যদি মাস্টার্সও পাশ করে আসে সংস্কৃত থেকে, সংস্কৃত পড়লে আমার মা বলে দিবে এই জায়গায় এটা ভুল হয়েছে। আমার মা সব জানে আমাদের ধর্মে। তো এরপরে সবাই নামাজ পড়তে গেছে, আমাদের হোস্টেলে সবাই নামাজ পড়তো, সবাই নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো। তো ইয়ে করে আসছে সবাই মসজিদ থেকে। তখন আমি মসজিদ সবারই জিজ্ঞেস করছি কে কি চাইলা কালকে পরীক্ষা। তো সবাই বলছে একে একে আল্লাহ যেন আমাদের সবার ভালো করে। এই তো মফিজ বলছে গৌরাঙ্গ, আমি আল্লাহরে বলছি আল্লাহ আমার ফার্স্ট হওয়ার দরকার নেই, গৌরাঙ্গ ফার্স্ট হলে গৌরাঙ্গের আম্মা খুব খুশি হবে। জীবন আসলে সুন্দর, সুন্দরটাকে দেখতে হয়। এত এত কষ্টের গল্প উনি পরে বলছে। ওরে আমি জড়াই ধরছি যে মফিজ আসলে আমি ফার্স্ট হলে আমার মা খুশি হবে। আমার এই রেজাল্টের পিছনে আমি যা করছি পরে অনেক অবদান। আমার যে রান্না করে খাওয়াইতো আপা, শারমিন আপা, ওনারও অনেক অবদান। রান্নাঘর যাইতে 1 মিনিট সময় লাগতো, কিন্তু উনি এসে খাবারটা নিয়ে, প্লেটটা নিয়ে তারা দেখতে পাই আপনার জন্য খাবার নিয়ে এসছি। আমি খাইয়া ওইখানে হাতটা দিলে উনি থালাটা নিয়ে যেত, কারণ আমি ওইখানে যাবো আসবো, সবাই একটু 5 মিনিট 10 মিনিট গল্প করবো, আমার এত সময় নেই। সবাই বুঝতো আপনার ডেডিকেশনটা। হ্যাঁ, সবাই বুঝতো। তারপরে 2 তারিখ পরীক্ষা শুরু হইলো। কোন কোন সালে? 2 তারিখ? 1999 সালের 2 এপ্রিল, বৃহস্পতিবার। আচ্ছা। বুধবারে প্রচন্ড জ্বর হয়েছে। জ্বরে আমাদের কলেজের চাল উড়াই নিয়ে গেছে। এরপরে পরীক্ষার হলে গিয়ে দেখি কি আমার একবার পিছনে বেঞ্চে সিট পড়ছে। তো ইংরেজি পরীক্ষা ছিল ফার্স্ট পেপার। তো পরীক্ষা দিতেছি, আমার এমন কান্না। তো আমার যে ম্যাজিস্ট্রেট, ওনার বাড়ি 14 গ্রাম, উনি বলছে যে বাবা একটু বয়স্ক, বাবা কাঁদো। আমি বলছি স্যার আমি ফার্স্ট বেঞ্চে বসে পরীক্ষা, আমি পিছনে বেঞ্চে পরীক্ষা দিতে পারি না। তো উনি আমার ওইখানে ফার্স্ট বেঞ্চে নিয়ে দিছে, আর ওই ফার্স্ট বেঞ্চে সেন্টারে পিছনে বেঞ্চে নিয়ে দিছে। তো এরপরে আমি পরীক্ষা দিলে উনি যেদিনে আসতো আইসা আমার সামনে দাঁড়িয়ে থাকতো, আমার মাথায় হাত বুলাই দিয়ে দিত। ম্যাজিস্ট্রেট? হ্যাঁ, ম্যাজিস্ট্রেট। তারপরে আমাদের পরীক্ষা হয়েছে, এপ্রিলে পরীক্ষা হইলো, মে সব পরীক্ষা হইলো, আমাদের বাইবা পরীক্ষা সবকিছু হয়ে গেলো। আমি শহরে চলে আসলাম। তখন আমি মজিদ স্যারের বাসায় থাকি। ওনার ছোট মেয়ে, ও বাংলাদেশ মেডিকেল থেকে মেডিকেলে পাস করে ফেলছে এখন। ওরে আমি পড়াইতাম ক্লাস, তখন 8-এ পড়ে। আমি স্যারের বাসায় থাকি, খাই, আর ওরে পড়াই দিবেলা। ঢাকায় চলে আসছি, কোচিংয়ে ভর্তি হব, ভর্তির টাকা পয়সা নেই। পরীক্ষার পরের ঘটনা? পরীক্ষার পরের ঘটনা। রেজাল্ট তো দেয় না। রেজাল্ট দিল 1999 সালের 26 আগস্ট। 1999 সালের 26 আগস্ট বৃহস্পতিবার। তো রেজাল্ট দিল। রেজাল্টের দিন, আগের দিনই আমি আর নুরুল হক মানবিক থেকে ফার্স্ট হওয়ার কথা। কুড়িগ্রাম বাড়ি। নুরুল হক এখন সৌদি আরবে একটা ইউনিভার্সিটিতে আছে, ওর সাথে আমার যোগাযোগ আছে, নিয়মিত কথা হয় আমার খুব ভালো হতো। তো নুরুল হক স্যারের বাসায় 1 সপ্তাহ আগে চলে আসলো, যে তখন তো বিটিভিতে শুধু সাক্ষাৎকার দেয়, আর কোথাও তো টিভি ছিল না। ফার্স্ট সেকেন্ড হলে তাদের সাক্ষাৎকার দেখাইতো টিভিতে। তো নুরুল হকের নিয়ে আসছে স্যার, যে গৌরাঙ্গ ফার্স্ট হবো, নুরুল হক ফার্স্ট হবো, 2 জনের একসাথে নিয়ে যাবো টিভিতে। তো নুরুল হকের তখন মানে নতুন শার্ট ছিল না। তো নুরুল হক একটা কাপড় কিনা, আমি বলছি নুরুল হক এই কাপড়টা কিনা শার্ট বানা, তোর এটাতে টিভিতে অনেক ভালো দেখা যাবে। এত কনফিডেন্ট? হ্যাঁ, আমরা জানতাম যে আমরা ফার্স্ট সেকেন্ড হইতে পারি। নুরুল হকের বলতাম, ওই যে ইংরেজি বলতাম যে তফাজ্জল ইংলিশের জাহাজ, নুরুল হক। আমরা মানে কোনো ইংরেজি না জানলে আমরা ডিকশনারি, এত টাইম ছিল না যে ডিকশনারি থেকে ওয়ার্ড বের করতে হবে। নুরুল হকের জিজ্ঞাসা করলে নুরুল হক বলে দিত। নুরুল হক ওই ইংলিশ যে অক্সফোর্ড ডিকশনারি এটা বুঝতে পারতো। ওরে বাবা! মাদ্রাসা বোর্ডের ছাত্র। হ্যাঁ, মাদ্রাসার অনেক স্টুডেন্ট আছে সুপার ব্রিলিয়ান্ট। মাদ্রাসা বোর্ডের ছাত্র নজরুল, ও পরে 14তম স্টেট করে। ওই নজরুল
নজরুল আমাদের হোস্টেলে কেউ আসলে আমরা বাজি ধরতাম যে ও না আপনি যে ওয়ার্ড জিজ্ঞাসা করবেন ও উত্তর জানে, আমরা বাজি ধরতাম। তো নজরুল শুধু উত্তর বলতো না, বলতো কোন পৃষ্ঠার উপরের দিকে ওয়ার্ডটা না নিচের দিকে, এটা বলে দিত যে এমন পৃষ্ঠার মানে পৃষ্ঠার এই পাশে না এই পাশে, ডান পাশে না বা পাশে, বলতো আবার বা পাশে এটা উপরে না নিচে, এটা বলে দিত যে না আছে ওয়ার্ডটা, এটা নাউন ভার্ব সব বলে দিত। তো উচ্চ ডেঞ্জারাস ছিল নুরুল ইংলিশ টু ইংলিশ আমাদের বলে দিত। আর নজরুল হইলো, নজরুল এখন ইয়েতে একটা কলেজে আছে, তো নজরুল হইলো ইংলিশ টু বাংলা বলতো, আর নুরুল ইংলিশ টু ইংলিশ বলতো। তো নুরুলকে নিয়ে আসলো, নুরুলকে তারপর আমি 7টা রাত্রে মানে ধুয়ে দিছি, আমি নিজে ধুয়ে দিছি। ধুয়ের পরে ফ্যানে শুকাই আমি বলছি নুরুল চল বাড়ি থেকে ইস্ত্রি এনে দিই। তারপর ওই বাড়ির দারোয়ান ঢুকেছে, ভাই এই বাড়িতে ইস্ত্রি আছে না, ইস্ত্রি একটু এনে দেন না, তো এনে দিছে। পরে আমি নিজে ইস্ত্রি করে দিছি। তো পরের দিন সকালে 26 তারিখ সকালে আমাদের ভয় লাগতেছে যে আমরা যদি ফার্স্ট না হই, আমরা ভয়ে চলে আসছি স্যারের বাসা থেকে, যদি কিছু হয়। ওই আমার আগের পরীক্ষার কথা মনে হয়েছে। তো আমি পরে আমরা হলে চলে আসছি, এই জিয়া হলে। মন্ডল ভাই থাকতো আমাদের 2 বছর আগে ইন্টারমিডিয়েট আমাদের কলেজ থেকে মানবিকের সেকেন্ডারি ছিল মন্ডল ভাই। জিয়া হল বলতে এটা কোন ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি জিয়া হলে চলে আসছি। আচ্ছা। তো মন্ডল ভাইয়ের সাথে আবার মজিদ স্যারের ভালো সম্পর্ক আছে, যোগাযোগ আছে। তখন হয়তো ফোন এত অহরহ ছিল না, ওই পয়সা ঢুকাইয়া টাকা দিয়ে ফোন করতো আর কি কল থেকে। তো তারপরে স্যার সকালবেলা খুঁজে পায় না, দারুণ গেছে, আরো 2জন বেরিয়েছে সকালে। তো এরপরে আমরা এসে একটা ঘুম দিছি, আমাদের ক্লান্তি লেগে গেছে, আমরা ঘুমাই দিছি ভয়ে 2জনই। তো 12টার দিকে ঘুম থেকে উঠছি, তো মন্ডল ভাই বলতেছে আমি স্যার বাসায় ফোন দিয়েছিলাম, তারা কাছে শিগগির যাইতে, স্যার খুব টেনশন আছে। তো এরপরে আমরা নিচতলায় থাকতাম, আমরা 2জন, তো আমরা নিচতলায় আছি। তো এরপরে স্যারের মেয়ে, ওই যে পপি লাইব্রেরি পড়ছেন না, এই পপি লাইব্রেরির মালিক কিন্তু হলো অধ্যাপক আব্দুল মজিদ। ও আচ্ছা আচ্ছা। পপি গাইড পড়ে নিতে এমন পপি হইলো স্যারের বড় মেয়ে। আচ্ছা আচ্ছা। আর মেজো মেয়ে হইলো হ্যাপি, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে লয়। ও মেট্রিকে ঢাকা বোর্ড থেকে সেকেন্ড হয়েছে, ইন্টারমিডিয়েট ফার্স্ট হয়েছে। শি ইজ দ্য জিনিয়াস আই এভার সিন ইন মাই লাইফ। সব জিনিয়াসকে নিয়ে আসা হবে এই অনুষ্ঠান। এখন ও আমেরিকায় আছে, ডক্টরেট করেছে এখানে, ওইখানেই আছে, এখানে প্র্যাকটিস করে আমেরিকায়। ওকে। তো তারপর পপি আপা বাড়িতে ছিল, আর নিপারে তো আমি পড়াইতাম ছোট বোনটারে, ছোটরে পড়াইতাম। তো স্যারের ওয়াইফ আমার অনেক আদর করতো, সারাক্ষণ গরম ডাকতো। তো এরপরে রেজাল্ট দিছে, বলছে রেজাল্ট পাইছে, 2:30টার দিকের ঘটনা এটা। রেজাল্ট পাইছে, তো উপরে গেছি, তো স্যারের ওয়াইফ বলতেছে কি করলা, কিছুই তো হইলো না। বলছে ফার্স্ট হইব, নুরুল ফার্স্ট হইব, কেউ কিচ্ছু করতে পারল না, নুরুল থার্ড হয়েছে, আর তুমি অষ্টম হয়েছো। তারপরে আমি সালাম করছি, তো একটু খারাপ লাগতো, অষ্টম হইলাম, বিশ্বাস হয় না, বুঝছেন, এত ভালো পরীক্ষা দিয়েছি। আমি পরীক্ষা দেওয়ার পরে মার্কিং করছি যে কুমিল্লা বোর্ডের সবাই যদি সিদ্ধান্ত নেয় যে ওরে ফার্স্ট বানানো যাবে না, তাইলে আমি সেকেন্ড হবো। আর সবাই যদি সিদ্ধান্ত নেয় যে না ওরে স্ট্যান্ড করানো যাবে না, তাইলে আমি 20-এর মধ্যে থাকবো। আর সবাই যদি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ ফেল করামো, তাইলে আমি স্টার হবো। যে সবাই সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ খাতা আকার রসিকার সব দেখবো, দেখা এরপর হ্যাঁ ফেল করাই দেবো, তাও আমি স্টার মার্কস নেবো। মাই গুডনেস, প্র্যাকটিস কি ছিল তাইলে? হ্যাঁ প্র্যাকটিস মানে কি, মানে পরীক্ষা তো 15 ঘন্টা শেষ হতো, পরে 15 মিনিট শুধু কয়েকবার রিভিশন দিতাম। আর ওই যে বললাম, মানে প্রত্যেকটা মানুষের পরোক্ষে ইয়ে ছিল। মেজিস্ট্রেট রুমমেট টিচারদেরকে বলে তো এই ওরে গ্রামে তো স্টুডেন্টরা কথা বলে না, যে ওরে জন্য কেউ কিছু জিজ্ঞাসা না করে। এবং 26শে আগস্ট ওই ভদ্রলোক, জানি না উনি শুনবে কিনা, উনি আমার রেজাল্ট শোনার জন্য আমার কলেজে আসছে। এই ম্যাজিস্ট্রেট? হ্যাঁ। স্যালুট ইউ, মানে হোয়াট আ স্টোরি। বহুবার আজকে আমার গাছি উঠেছে, হোয়াট আ স্টোরি। তো এরপরে অষ্টম হয়েছি, তো মজিদ স্যারের ইয়ে হইলো, অফিস হইলো ইয়েতে ইসলামপুর পাটুয়াটুলি বইয়ের বাংলা বাজার, যেটা ওই দিয়ে ফোন দিছে। স্যার ওয়াইফের বলছে গরম করে তো কথা বলবো। তখন আমার সন্দেহ হয়েছে, স্যার আমার সাথে কথা বলতে চাই না। বলছে গৌরঙ্গ তুমি আমার বাড়ির যত ডাকছো, তুমি ফার্স্ট হয়েছো। তো আমি কথা বলতে পারতেছিলাম না। তারপর বলছে কি হয়েছে, তো পপি আবার বলতেছে তাইলে মনে হয় ভালো একটা কিছু আছে। তাই বলছে স্যার বলছে আমি ফার্স্ট হয়েছি। তারপরে স্যার গেটে দিয়ে ঢুকছে, স্যার ওইখান থেকে রিক্সা আসছে, আইসে আমার জড়াই ধরছে। তো স্যার ওয়াইফ জিজ্ঞাসা তুমি তো বলছো অষ্টম হয়েছো, বলছে আমি চাই নাই যে ও যে ফার্স্ট হয়েছে আমার স্যার কারোর থেকে এটা শোনো। জীবনে বহুত গল্প শুনেছি, কিন্তু এই রকম গল্প কখনো শুনি নাই। সত্য কথা বলতে যেটা, যে লটস অফ মোটিভেশনাল স্টোরি, যেটা এই জীবন গল্পের প্ল্যাটফর্মে এসছে, অসাধারণ এক একটা গল্প।
কোনো মানে সন্দেহ নাই। কিন্তু আজকের এই গল্পটা মানে এটার পরে আমার চিন্তা চেতনাটা চেঞ্জ হয়ে গেল। দুইবার ফেল, সে পরের বার বোর্ডে প্রথম স্থান। কত সালের পরীক্ষা স্যার এটা? 99 সাল। 99 সালে আপনি কুমিল্লা বোর্ডে প্রথম হন, প্রথম হই কমার্স থেকে। কমার্স থেকে। তো এরপরে স্যার বলছে তুমি তাড়াতাড়ি প্রিপারেশন নাও, আমরা টিভি বসে সাক্ষাৎকার দিতে যাব। তো আমি বলছি স্যার আমার বোনের বাসা থেকে, তো স্যারের বাসায় আমার তেমন কাপড় চোপড় ছিল না, আমি ফার্স্ট হইতে পারি এটা ভাইবা ওই নাসরি নেবো আমার বলছিলাম সুন্দর একটা শার্ট কিনেন, ওইটা পরে যায়। তো আমি একটা নীল কালারের শার্ট পরছি, তো ওনার বলছি আপনার কি কালার পছন্দ, তো আমি একটা নীল কালারের শার্ট কিনছি যে এটা পরে আমি যাব। তো আসলে ওই পরীক্ষা দিয়ে আমার বাড়িতে ওই শার্টটা রেখে চলে আসছি। আমার বোনের বাড়িতে একটা গেঞ্জি ছিল, আর আমি যখন কলেজে পড়ি তখন আমার এক বন্ধু ছিল আব্বাস, আর একজন রাসেল, এখন সায়েন্স ল্যাবে চাকরি করে, ও সায়েন্টিস্ট। ওরা দুজন আমার জন্য গেঞ্জি দিয়েছিল, কারণ তখন আমার আর কিছু ছিল না শার্টটা। দিস স্টোরি মানে এই জন্যই বোধহয় বলি যে জীবন নাটকের চেয়ে অনেক অনেক বেশি নাটকীয়। নাটক সিনেমাতে এগুলা সম্ভব না আসলে। আমি এখন বলি আমার ওয়াইফ প্রায় জিজ্ঞাসা যে এতগুলো শার্ট একসাথে, আমার কলিগরাও বলে তুমি এতগুলো শার্ট একসাথে মানাও, পরা হয় না। তো আমি তাদেরকে বলি যে কোনো এক সময় আমার শার্ট প্যান্ট ছিল, মানুষ আমার গেঞ্জি পরা গেঞ্জি দিলে আমি এগুলি পরতাম। আমি 10 টাকা দিয়ে প্যান্ট কিনে পড়ছি, এরিপুনের প্যান্ট। এভরি সিঙ্গেল হিউম্যান বিং ইজ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়। আমি সবসময় একটা কথা বলি, খালি যোগ্য পরিবেশ আরও কি পারে সেই জায়গাটায় শুধু একটু স্পার্ক করিয়ে দেওয়া, একটু সুন্দর করে গাইড করা, ওই মানুষটাকে ইন্সপায়ার করা। প্রত্যেকটা মানুষ সম্ভাবনাময়। যারা জীবনে ফেল করেন তারা ফেলটাকে একটা অ্যাসেট করতে পারেন সুপার সাকসেস দিয়ে। আজকের স্টোরিটা হচ্ছে এটা। এবং আমি তো বললাম যে প্রত্যেকটা পরীক্ষার আগে অন্তত এই গল্পটা যেন কেউ একবার দেখে নেয়, যে কোনো পরীক্ষার আগে এই গল্পটা একবার দেখে শুনে তারপরে যেন সে মনস্থির ঠিক করে যে না, এবার আমাকে পারতে হবে, গৌরাঙ্গদার মতো পারতে হবে। কারণ গৌরাঙ্গদার গল্পটা কিন্তু এইখানে পুরো লাইফটা চেঞ্জ হয়ে যায়। এবং এরপরে কি হয়েছে এবং গৌরাঙ্গদা বাংলাদেশে আজকে কত বড় অ্যাসেট, সেগুলো আমরা সামনের দিকে গেলে বুঝতে পারবো। তো 8:30টার সময় আমি যাইতে পারি নাই, আমার 10টার সময় আমার দেখাইছে। তো আমার বড় বোনের বাড়িতে গেছি, তখন আমার মা ওই আমার বলছে তুমি কি করছো, তোমার মা দেখা খবর দেখা সেন্সলেস হয়ে গেছে। কারণ আমার মা অনেক খুশি হয়েছে। আর পরে ওইখান থেকে ঢাকায় ছিলাম। তো ঢাকা আমি তখন ওই সানরাইজে কোচিং করতাম, আমার টার্গেট ছিল আইবিএতে পড়াশোনা করবো, যেহেতু আমি ম্যাথসে ভালো। মার সামনে প্রথম গেলেন কখন? মার সামনে ওই শুক্রবারই চলে গেছি। তারপর গিয়ে মার সাথে দেখা করছি, বৃহস্পতিবার রেজাল্ট দিল, শুক্রবারই চলে গেছি আমি। এটাই তো জীবনের সবচেয়ে বড়। হ্যাঁ, তো মা অনেক খুশি, আমি এখনো আমার মার সাথে থাকি। আপনি লাকি, আপনার মা এখনো আছেন দুনিয়াতে। হ্যাঁ, আমি আজকে আমার মা বারবার বলছিল বাবা যাবা, বলছে একটা ভালো কাজে যাচ্ছি, বলছে আচ্ছা, আমি আমার মার সাথে থাকি। মাশাআল্লাহ। তো যেটা বলছিলেন যে আপনি টার্গেট করলেন আইবিএতে পড়বেন। হ্যাঁ, তো আইবিএতে বড় টার্গেট করছি, সানরাইজে কোচিং করতাম। তো 3,500 টাকা ভর্তি হইতে লাগে, তো 3,500 টাকা নাই। তো আমি বলছি স্যার, স্যার বলছে ঠিক আছে আমি ভর্তির টাকাটা দিব। তো স্যার মেয়ের পড়াই খাই, স্যারের বাসায় থাকি, তো স্যার আমার ভর্তির টাকাটা দিছে। তো তখন আমি রেজাল্ট কিছুদিন পরে আমি চলে যাই আমার মেজ দিদির বাসায়, ওইখান থেকে কোচিং করি। তো পরে আইবি এর রেজাল্ট দিল, আইবিএতে চান্স পাইনি। তখন চিন্তা করলাম যে আমি নর্থ সাউথে পড়ে ফেলবো, কারণ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এই ইউনিভার্সিটিগুলি তখন তো নতুন হয়েছে। ওরা ফার্স্ট সেকেন্ড যারা তাদেরকে মানে ফুল ব্রাইট স্কলারশিপ দিত। তো ওইখানে আমি গেলাম ভর্তিতে। আমি যশোর বোর্ডের ফার্স্ট রবিউল আজাদ, সেকেন্ড রবিউল, ঢাকা বোর্ডের ফার্স্ট হইলো ওয়াসিম, সেকেন্ড হইলো রাজীব। ফার্স্ট সেকেন্ড ওয়াসিম আর রাজীব হইলো সিটি কলেজের ছাত্র। দে আর জিনিয়াস অ্যাবসলিউটলি। তারপরে ওয়াসিমের সাথে ভালো একটা বন্ধুত্ব ছিল, বলছে চলো। তো ও আবার ম্যাথসে খুব ভালো, বলছে চলো আমরা আমরা ভালো রেজাল্ট করবো এখান থেকে। তো এরপরে আমার মা আবার বুঝাইলো যে না ওইখানে পড়ো না, গ্রামের মানুষ বলছে তুমি নাকি প্রাইভেটে পড়বা, ওইখানে খারাপ হয়ে যায় মানুষ, তুমি একবার তো এমন একটা দুর্নাম কামাইছে, আর এগুলি করার দরকার নেই। তখন আমার মা আমার বোনের বাসায় থাকে, আমার বুঝাই সুঝাই এটা বললো। তখন আমার হাতে সময় নেই, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি করতে আর 20-25 দিন বাকি আছে। তো আমি তখন একটা ডিলেমার মধ্যে পড়ে গেলাম, যেহেতু চিন্তা করলাম যে প্রাইভেটে পড়বো, এখন আবার পড়তে পারবো না, তাহলে আরেক সমস্যা।
তো প্রিপারেশন নেওয়া শুরু করলাম। তখন ইউসিসি, এখন যে ইউসিসি আছে আর কি, ইউনিভার্সিটি কোচিং সেন্টার, এটার যে মালিক টিটু ভাই আমার জীবনে অনেক হেল্প করছে। তো ওই টিটু ভাই বললো যে আমি ভর্তি হতে গেছি, বলছে যে এখন তো আর ভর্তি টর্তি নাই, তারপরেও ফর্ম ফিল আপ করতে হইব, তো বলছে টাকা আছে? আমি বলছি আমার কাছে কোনো টাকা নেই। বলছে কত টাকা আছে? তখন 3.5 টাকা ভাড়া ছিল যাত্রাবাড়ি থেকে ইয়েতে ফার্ম গেট। আমি 7 টাকা নিয়ে আসতাম আর হাইটা যাইতাম দুনিয়া। তো আমি বলছি আমার কাছে 5 টাকা আছে। তো উনি আমারে বলছে তুমি দেখো। তাই আমি বলছি আমার অন্য একটা পকেটে 50 টাকা আছে, এটা আমি খরচ করি না। তো বলছে ওইটা দাও। তো উনি আমাদের 50 টাকা নিছে, নিয়ে আমি আসার সময় উনি আমার আবার 1000 টাকা দিয়ে দিছে। 1000 টাকা দিয়ে দিছে। তো ওনার মেয়েরও আমি পরে হাতে করে দিছি, নাম লামিয়া, ও এখন নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ে। তো লামিয়ার আমি সরাসরি কখন জীবনে প্রথম পড়ানো শুরু করছি, এটা 99 সালের ঘটনা। তো কিছুদিন আগেও টিটু ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, এখনো আমার সাথে অনেক ভালো যোগাযোগ। উনি কিছুদিন আগে দেখা হয়েছে, ওনার ডায়েরির মধ্যে আমি যে ওনার 50 টাকা দিছি, আমার স্টোরিটা লিখে উনি 50 টাকা এখানে পিন মেরে রাখছে। আহা, বলছে তোমার আমি এত ভালোবাসি, তোমার টাকাটা খরচ করিনি। বলছে আমার অনেক কিছু আছে এখন, কিন্তু তোমার ওই টাকাটা আমার কাছে অনেক দামি। তো এরপরে বলছে তুমি এখন কি করবা, তুমি তো একবার বিপদে পড়ে গেছো। তো ওই নাসরিনা বা আমার সাথে ছিল। তো বলছে উনার পড়তে পারবো, উনি এমনি চান্স পাইবো। তো এরপরে পরীক্ষা দিলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে টিকলাম ঢাকা ইউনিভার্সিটিতে পড়লাম। যখন আমি পড়ি, আমি তো ম্যাথে আমার একটা জিত কিন্তু আছে যে আমি ম্যাথে ফেল করছি। তো ঢাকা ইউনিভার্সিটিতে একটা বই পড়ায় বিজনেস ম্যাথমেটিক্স, ওই সঞ্জিতি কাপুরের বই। ওই বইটার সলিউশন করলাম আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি। সলিউশন করে ফেললাম। আমি দ্য ফার্স্ট গাই, হ্যাঁ, বাংলাদেশে, যে আমি এই বইটার সলিউশন বের করলাম। 70 সাল থেকে বইটা পড়া, আমি এটার ফুল সলিউশন বের করলাম। কারণ কমার্সের ছাত্ররা ম্যাথে খুব দুর্বল থাকে। আর এখানে এই ম্যাথটা হইলো সায়েন্সের ইন্টারমিডিয়েট যে ম্যাথ, ডিফারেন্সিয়েট, ক্যালকুলাস যা আছে, কোঅর্ডিনেট, জিওমেট্রি, ত্রিকোণমিতি, এভরিথিং ইজ জমা দিয়ে ওই বইটার সলিউশন মার্কেটে আমি আনলাম। আপনি কোন সাবজেক্টে পড়লেন? আমি পড়লাম ম্যানেজমেন্টে পড়লাম। আমি বইটার সলিউশন বের করলাম। তখন এখন আগে যে ডিন ছিল সিরাজ স্যার, বললো তুমি কমার্সের ছাত্র, এটা বের করলাম। আমি বলছি হ্যাঁ আমি পারি। তো আমি তখন প্রাইভেট পড়াই, দেদারসে আবার নেম ফেম একটা আছে, আমি ফার্স্ট হয়েছি, মানুষজন চিনে জানে, কোচিংয়ে পড়াই, ইউনিভার্সিটিতে আই সেই নাকে চুবানি খায়, ম্যাথমেটিক্সে আমার খুঁজে বের করে আমি পড়াই, টাকা পয়সা দেদারসে পাচ্ছি। আমার ব্যাংকে হাজার হাজার টাকা জমা হইতে থাকলো, বইয়ের রেভিনিউ, টিউশনির টাকা, কোচিংয়ের টাকা, বড় বড় টিউশন করতাম। টিটু ভাইয়ের সাথে বড় বড় মানুষের সম্পর্ক, উনি আমার বড় বড় টিউশন, বড় বড় মানে তখনকার সময় 2000 সালে টিউশনি ছিল মনে করেন 1200-1500 টাকা, আমি 5000 টাকা নিচে টিউশন করতাম। সুপার রেটেড। হ্যাঁ, দেখেন টাকার কি অবস্থা ছিল, রাতারাতি চেঞ্জ হয়ে গেছে। এবং আমার একটা জিনিস আবার কাজ করতো, আমি আমার সাথে পড়াইতো রবি ভাই নামে, জাহিদ ভাই নামে, তারা একটা সাবজেক্ট 300 টাকায়, 2টা সাবজেক্ট ম্যাথ আর অ্যাকাউন্টিং পড়াইতো 600 টাকায়, আমি শুধু ম্যাথ পড়াইতাম 1000 টাকায়। তো অনেকে এসে বলতো যে ভাইয়া ওরা 2টা পড়ায় 600 টাকা, আপনি একটা। তাই বলতাম দেখো দরকারে ফার্মেসি বিক্রি করে দেবো, কিন্তু ওষুধ কম দামে বিক্রি করবো না। তোমার যদি প্রবলেম থাকে আমারে বলো। আমি 150 স্টুডেন্ট পড়াইতাম, আল্লাহ সাক্ষী, ওইখানে 50 জনের লিস্ট করতাম কার প্রবলেম, ওই 50 জন থেকে আমি টাকা নিতাম না। কারণ টাকা কি, আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে পিপল আর সেইং মানি ইজ দ্য সেকেন্ড গড, বাট ইজ গৌরাঙ্গ বিলিভ সামটাইমস মানি ইজ দ্য ফার্স্ট গড। ইউ আর নাথিং উইদাউট মানি। সো তখন আমি পড়াইতাম, টাকা নিতাম না। 50 জন থেকে বছরে 1 লাখ টাকা এখানে আমার ইনকাম, আর কোচিং আর টিউশন থেকে আরো 3 লাখ টাকা ইনকাম। তখন ব্যাংকের বেতন মনে করেন 12,000 টাকা, যারা ব্যাংকের চাকরি করে, 2000 সালে ঘটনা। প্রাইভেট ব্যাংকগুলি 15,000 টাকা অনেক স্যালারি। আপনি সেখানে আমি 25,000 টাকা ইনকাম করি, ঠিক আছে, ইউনিভার্সিটি কিছু মনেই করি না আমি, ঠিক আছে। তো এরপরে ওইখান থেকে পড়াশোনা, তখন ওই বইটার পিছনে লেখা ছিল যে আমি অ্যাব্রোড থেকে আমি একটা মাস্টার্স করতে চাই, আমি আমার মাস্টার্সটা অ্যাব্রোড থেকে করবো। তো ওইখানে আবার অনেকে টিকিট টিপ্পনি মারতো, ও তো বাইরে পড়াশোনা করবো, ও আমাদের সাথে যায় না, ও আমাদের সাথে চলতে মানে চলে না। এই জন্য আসলে ব্যাপারটা এমন ছিল না, আমি সারাদিন কোচিং টিউশন এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম, ক্লাস টাইমে শুধু ক্লাসটা করতে আমি ওখানে যাইতাম। তো এই জন্য সবাই আমার অন্যভাবে নিত আর কি ব্যাপারটা। আর আমি ভর্তি হইলাম না, আজাদ আর রবি হলো ভর্তি হলো না, ওয়াসিম রাজীব ভর্তি হয়ে গেল নর্থ সাউথে। আচ্ছা, আমি যখন 3rd ইয়ারে 1st সেমিস্টার পড়ি, ওয়াসিমের তখন বিবিএ শেষ। আমি যখন 4th ইয়ারে 2nd সেমিস্টার পড়ি, ওয়াসিমের তখন এমবিএ শেষ। কমার্স ফ্যাকাল্টিতে তো বোধহয় সেশন জটটা তেমন সেশন জট নাই, কিন্তু ওরা তো ওই যে 3 মাস 4 মাসের সেমিস্টার, তাড়াতাড়ি বেশি কোর্স নিতে পারে। আর ঢাকা ইউনিভার্সিটি তো 4টা কোর্স করে আপনি নিতে পারবেন, বেশি নিতে পারবেন না, ইচ্ছা করলো নিতে পারবেন না। এর মধ্যে ওই শামসুন্নাহর হলে একটা ঘটনা হয়েছিল, ওইখানে 2001 সালে 96 দিন বন্ধ ছিল ইউনিভার্সিটি। এরপরে আবার তত্ত্বাবধায়ক সরকারের জন্য 3 মাস 4 মাস বন্ধ ছিল। সেনাবাহিনী 2000 তো আমিও ইন করলাম। হ্যাঁ, আপনি 2001 এ কোন ইয়ারে? 2000 সালে ভর্তি হয়েছি, 99 ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম।
আপনি 2000 সালে ভর্তি হয়েছেন? হ্যাঁ। না, আপনার আমার ব্যাচ সেম ব্যাচ তাহলে। হইতে পারে, হয়তো সেম হইতে পারে। Oh So, my তাহলে God, তত্ত্বাবধায়ক okay. সরকারের জন্য বন্ধ ছিল অনেকটা সময়, আর হ্যাঁ, হ্যাঁ। শামসুন্নাহর ঘটনায় বন্ধ True, ছিল। true, হ্যাঁ। এইগুলি বন্ধ ছিল। হ্যাঁ। তো আমাদের 4 বছরের কোর্স, বিপিএ 5 বছর লাগলো, আর এমবিএ সহ 5 বছরের কোর্স 6 বছরে লাগলো। আমরা 2006 ডিসেম্বরে পাশ করলাম। তো ওয়াসিম true. তখন, আমি যখন এমবিএ পাশ করি, ওয়াসিম তখন বেনসন হ্যাজার্ডসের আমাদের বাংলাদেশের ডিরেক্টর। এটা হলো পাবলিক প্রাইভেটের পার্থক্যটা, তখন থেকে চেঞ্জ হয়ে যেতে লাগলো। তা আমি, রবিউল আর ওই আজাদ ওইখানে পড়াশোনা করলাম। রবিউল পরে চলে গেল সুইজারল্যান্ডে একটা ইউনিভার্সিটি, এখন শিক্ষকতা করে। আর আজাদ আছে বাংলাদেশেই সম্ভবত, আমি নট শিওর। আজাদের সাথে যোগাযোগ নাই, রবিউলের সাথে যোগাযোগ আছে। আমি জীবনে অনেক ভালো ফ্রেন্ড পেয়েছি আমার লাইফে। আর টিভিতে সাক্ষাৎকার দিতে গিয়ে একটা ছেলের সাথে পরিচয় হয়েছে। ও মেট্রিকে ফার্স্ট হয়েছে সায়েন্স থেকে, বাংলাদেশ থেকে ইন্টারমিডিয়েটে ফার্স্ট হয়েছে নর্ডেম কলেজ থেকে, এবং ডক্টর কামাল হোসেনের ব্যাচে 1954 সালে ফার্স্ট হয়েছিল সায়েন্স থেকে নর্ডেম কলেজ থেকে। এরপরে 55 বছর পরে 1999 সালে নর্ডেম থেকে ফার্স্ট হয়েছে। নর্ডেম থেকে স্ট্যান্ড করে স্টার মার্কস পায়, কিন্তু ফার্স্ট হয় না, কারণ ওরা বইয়ের আদ্যন্ত সব জানে, কিন্তু ফার্স্ট হইতে পারে না। ও 54 বছর পরে ফার্স্ট হয়েছে মেট্রিক ইন্টারভিউ। তো ওই ছেলের সাথে আমার তখন কথা হয়। তো আমি বলছি যে তুমি তো নির্ঘাত বুয়েটে বা মেডিকেল, আব্বা আম্মা চাচ্ছে, মা চাচ্ছে মেডিকেলে পড়তে, বাবা চাচ্ছে বুয়েটে, কিন্তু আমি আইবিতে পড়বো। এক একজনের টেন্ডেন্সি। পরে ওর সাথে তেমন যোগাযোগটা আর পরে মেনটেন হয় নাই, আমার কন্টিনিউ করতে পারি নাই, আমি সরি। তো আপনি অনার্স কমপ্লিট করলেন এখানে, তারপর কি হলো? এখানে অনার্স কমপ্লিট করে মাস্টার্সও কমপ্লিট করলাম। কোন হলে ছিলেন আপনি? আমি জগন্নাথ হলে ছিলাম। জগন্নাথ হলে ছিলেন, right, ছিলাম। জগন্নাথের কথা। ওই যে টাকা পয়সা তো আমার হাতে মানে অগাধ টাকা পয়সা। আমি চলে গেলাম ব্রিটেনে 2007 সালের 22 এপ্রিল, মানে নিজের রবিবার। নিজের টিউশন ফি দিয়ে? নিজের টাকা দিয়ে, হ্যাঁ নিজের টাকা দিয়ে। 2007 সালের 22 এপ্রিল রবিবার ছিল, আমি ব্রিটেনে চলে গেলাম। গিয়ে ওইখানে থেকে একটা প্রথমে পিজিডি করলাম। আচ্ছা। পিজিডি করে তারপরে অ্যাঙ্গেলো রাস্কিন ইউনিভার্সিটিতে আরেকটা এমবিএ করলাম 2 বছরের। আমার 26 লক্ষ টাকা টিউশন ফি, সবটা টাকা আমার নিজের টাকা। ওইখানে গিয়ে আমার বললাম না, জীবনে অনেকে অনেকে সাহায্য করছে। ওইখানে গিয়ে আমি একটা নাইট ক্লাবে কাজ করতাম। ওই নাইট ক্লাবের মালিক হইলো বাংলাদেশের তৈয়ব হাসান। উনি আমারে যখন টিউশন ফি অভাব হইতো, তখন উনি আমার পাসপোর্টটা রাখতো ওনার কাছে জব্দ, বা আমার টাকা দিত। কারণ বাংলাদেশে অনেক ফ্রড মানুষ ব্রিটেনে থাকে, লন্ডনে থাকে। তো উনি তো আর আমার মানে বাপ চাচা বা আত্মীয় স্বজন কেউ চেনে না, হ্যাঁ। জানে শুধু, বাট অনেক রেসপেক্ট করতো, কারণ উনি 3 পর্যন্ত পড়ছে। উনি সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার হিসেবে উনি টাকা মানে রানীর কাছ থেকে খেতাব পাইছে। কিন্তু ওই বাংলাদেশের প্রতি একটা ইয়ে তো আছেই, যে ফ্রড আছে ওইখানে। তো উনি আমার টাকা অগ্রিম দিত 1000, 2000, 3000 পাউন্ড টাকা, মানে ইনকাম করে করে। ওনার ওই ইয়েতেই তো চাকরি করতাম, বুঝতে পেরেছি। তো ওইখান থেকে 2009-এ আমার শেষ হইলো তারপর ডিজার্টেশন 6 মাস ওইখানে ডিজার্টেশন করে 2010-এর নভেম্বরের 29 তারিখ বুধবার আমি বাংলাদেশে চলে আসি। আপনি চাইলে ওখানে সেটেল হয়ে যেতে পারেন। ওইখানে সেটেল হইতে পারতাম। ওই যে আমার একটা, আমি আমার মার সাথে আছি এখনো, বলি আমার মা এখনো বলে, বাবা তুমি চলে আসছো। আমি বলছি কেন আসছি, এটা তো জানোই, এটা বললে আমার কষ্ট লাগে। বলছে এই দেশে অনেক গরম, আমি থাকতে পারি না, ওই দেশ নাকি অনেক ঠান্ডা, তুমি বলতা। আমার মা গরম সহ্য করতে পারে না, বলছে ওই দেশটাই আমার জন্য ভালো ছিল। কিন্তু আমার একটা টান ছিল, এটা একটা টান ছিল, আমার বান্ধবী ছিল এখানে, বলা যায় নাকি? হ্যাঁ, শিওর। মানে আমার ইউনিভার্সিটি লাইফে একজন বান্ধবী হইলো, মানে মানে অসম্ভব প্রেম, মানে যাওয়ার আগে উড়িয়েছিল যে আমি যেন বিয়ে করে যাই। আচ্ছা। তো আমি এটা আর কি, মানে আমার ওয়াইফ এগুলি জানে, মানে আমি একবারে সৎ। আমি সব সময় বলি, আমার কলিগদের সাথে অনেক সময় এগুলি নিয়ে কথা হয়, বলছে এগুলি ঠিক না। আমি বলছি না, আমি 2টা জায়গায় সৎ, যে আমার ওয়াইফ এগুলি আমার জানে, আমি কখনো কোনো কিছু লুকাই না। আমার গার্লফ্রেন্ড যে আমার বিয়ে করতে চাইছিল, আমি যাওয়ার আগে এখনো আমার মনে আছে যে আমি বুধবারে চলে যাব, মঙ্গলবারে আমার এখন যে ওয়াইফের বড় ভাই, আমার ক্লাসমেট, কিন্তু আমার রোল নাম্বার ছিল 149, আর আমার ক্লাস মানে আমার সমুন্দি এখন, তার ক্লাসমেট হলো 100, মানে রোল নাম্বার হলো 150। কি মিল দুনিয়াতে দেখেন। তো এরপরে ওরা জানতো তার সাথে আমার অ্যাফেয়ার, এই সেই। তো আমার ওই সমুদ্রের এক বোন ছিল অনেক ভালো, তাপসিদি, জানি না শুনবে কিনা অনুষ্ঠান বা এটা থাকবে কিনা। তাপসিদি অনেক আদর করতে আমার। তো অনেক সময় নয়ন ইউনিভার্সিটি আসলে মন খারাপ, তো আমি জিজ্ঞাসা করতাম তোমার তো মন খারাপ, যে দিদির সাথে ঝগড়া হয়েছে। বলছি তোমার দিদি এত ভালো, তোমার ঝগড়া হয়? তো এরপরে ওই নয়ন জানলো ঘটনাটা, যে নয়নের ডাইকে আনলো আমার গার্লফ্রেন্ড, যে ওরে বলো বিয়ে করে যেতে। আমি বলছি না, আমি তো 2 বছর পরেই চলে আসবো, এখন বিয়ে করবো না। তারপর নয়ন বুঝাইছে যে না, ও বিয়ে করবে না, তোমার এই আইসা বিয়ে করবে। এরপর আমি 2008 সালের 26শে মার্চ বুধবার ছিল, আমি আসছিলাম। বাট আমার মাও রাজি না, ওর মাও রাজি না, এই জন্য বিয়েটা আমরা দুজনে আর সিদ্ধান্ত নিয়ে করবো, কারণ ওর বাবা সুইসাইড করবে সিদ্ধান্ত নিয়েছে, আমরা বিয়ে করবো। কেন? বাট আমাদের ধর্মের মধ্যে আবার আমাদের কাস্টের জাতিভেদ আছে আর কি, পার্থক্য ছিল না। আমি পরে 21 দিন ছিলাম বাংলাদেশে, আমার মা আমার সাথে ঘুমাইতো, আমি সুইসাইড করি কিনা এমন একটা অবস্থা। ঠিক আছে।
তো এরপরে বিয়ে করি নাই। তো আমার মা চাপ দিল, আমার দাদা, আমার ওই যে বড় বোনের জামাই, যে আমার বিয়ে করানোর জন্য। তো আমি বললাম না, ওরা তো বিয়ে করাতে চাচ্ছে, এখন বিয়ে করবো। বলছে তুমি না বলছিলা যে আমার বোন ভালো, আমাদের ফ্যামিলিতে আরেকটা এর চেয়ে ভালো একটা মেয়ে আছে, বিয়ে করবো না? বলছি কথা বলে বিয়ে করবো। তো ওইখান থেকে বিয়ে টিয়ে ঠিক হইলো। শুক্রবারে বিয়ে, আমি বুধবারে আসছি 2010 সালে। এটা এসে ডিসেম্বর 11 তারিখে আমি এসে বিয়ে করলাম। বিয়ে করলাম, করে আমি গিয়ে ডিজার্টেশন বাট দিয়ে। আপনি যাকে লাভ করলেন তাকে তো বিয়ে করতে পারলেন না, তারা বিয়ে করে নাই, শুধুমাত্র এই ফ্যামিলির কথা। ফ্যামিলি। এবং এইটাও কিন্তু আমি বলতে চাই আর কি, যে প্রত্যেকটা মানুষের জীবনে যা লেখা আছে, ঈশ্বর যেটা ভালো মনে করে এর বাইরে কারো যাওয়ার কোনো ক্ষমতা নাই। আমি যদি ইন্টারমিডিয়েট সেকেন্ড টাইমে পাস করতাম, সেকেন্ড ডিভিশন পাইতাম বা ফার্স্ট ডিভিশন পাইতাম, আমি হয়তো নর্মাল একটা স্কুল বা কলেজের টিচার হইতাম, মোর দেন দ্যাট। এবং আমি আমার আজকের পজিশনের জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, যে আমি ওই সময় ফেল করাতে, আমি এই রেজাল্ট করাতে আজকের এই জায়গায় চলে তো আসছি। এটাই বলেন, আমাদের ধর্মে যেটা বলে যে আল্লাহ সব সময় বান্দার মঙ্গল চান। হ্যাঁ, এবং আমি আজকে যে জায়গায় আসছি, আমি অনেক বড় জায়গায় আসি নাই, বাট আই এম স্যাটিসফাইড উইথ মাই সেলফ। যে জায়গায় আসছি এটা ঈশ্বর রেখেছিল আমার জীবনে, যার জন্য আমার 2বার পাস করায় নাই। আমি 2 বছর লস হয়েছে, তো কি হয়েছে? আমার লাইফের, আমার কলেজ লাইফের, আমার ইউনিভার্সিটি লাইফে অনেক কিছু করতে পারে নাই। না, ডেফিনেটলি আমি তো এটাই বারবার বলি যে ফেইলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। এবং শুধু ওইটাই না, সাকসেস কি, আপনি যেই সাকসেসটা এনেছেন সেটা তো উদাহরণ, সারা বাংলাদেশে সবসময় উদাহরণ হওয়ার মতো সাকসেস। এরকম ঘটনার আগে ঘটেছে কিনা আমার জানা নাই। তো আপনি বিয়ে করলেন, ঠিক আছে, তখন আপনি জবের জায়গা থেকে কি করছেন? শূন্য হাত? হ্যাঁ, শূন্য হাত। আমি তখন চলে আসলাম ব্রিটেন থেকে, আমি তো ওই দেশে থাকবো না। তা আমি আসার পরে আমি চাকরিটা পেয়ে গেলাম। কোথায় জয়েন করলেন? জয়েন করলাম ড্যাফোডিলে 2010 সালের 15 মে জয়েন করলাম অ্যাজ এ টিচার, faculty lecturer, as a lecturer. Okay. Still I'm working over there as a associate professor and the head of the department of business administration. আপনি তো ড্যাফোডিলের প্রাউড। এবং আজকে ড্যাফোডিল ইউনিভার্সিটি, আমি যত জানি আইটির জন্য তারা খুব ভালো করছে সারা বাংলাদেশে। অ্যাবসলিউটলি দে হ্যাভ বিউটিফুল ক্যাম্পাস। বাট ড্যাফোডিল আপনাকে নিয়ে প্রাউড করার মতো আমি মনে করি, যে ড্যাফোডিলের এত বড় একটা অ্যাসেট আছে, বিশেষ করে মোটিভেশনের জায়গায়। ও মাই গড। এবং তো আপনি যখন শুরু করেছেন তখন তো ড্যাফোডিল খুব ছোট, একবারেই ছোট ছিল, এর চেয়ে অনেক ছোট ছিল, অনেক ছোট। লাস্ট 10 ইয়ার্স এক্সপান্ড অনেক হয়েছে। আর প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাকে একটা মানুষ সাহায্য করেছে। এখন যে ড্যাফোডিলের কর্ণধার, উনি কিন্তু আমাকে মানে অসম্ভব ভালোবাসেন। এবং আমি ড্যাফোডিলে জয়েন করার পরে আমি এক্স্যাক্টলি 1 বছর পরে সিনিয়র লেকচার হই, এক্স্যাক্টলি 3 বছর পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হই। দেন উনি, আর আমার নিজের মধ্যে একটা ছিল যে আমি পিএইচডি করবই, পিএইচডি আমাকে করতে হবে। তখন উনি আমাকে খুব ইনসিস্ট করেন যে শুরু করেন। আমি বলছি আমার টাকা নাই। বলছে আই উইল পে ইউর মানি, আমি আপনাকে টাকা দেবো। ইউনিভার্সিটি আমাকে লোন দেয়, প্রথম ইনস্টলমেন্টে টাকাগুলি দেয়। দেশের বাইরে যান? দেশের বাইরে আমি যাব, আমি মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। এই ইমিডিয়েট আমাদের যে বিসি ছিল, ওই বিসি স্যার আমাকে অনেক হেল্প করেছে। এই মানে থিসিস পেপার না, মানে আমার প্রপোজাল পেপার লেখা টিকা থেকে শুরু করে একসাথে 2টা ইউনিভার্সিটি থেকে আমি অফার পাই। তো ইন্ডিয়ার ক্যাম্পাসটা দেখে আমার ভালো লেগেছে। আপনি যদি গুগলে যান, কেআইআইটি, কালিঙ্গা ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটিজ ইন ইন্ডিয়া। এবং তাদের আরেকটা ইনস্টিটিউট আছে KISS, এবং ওই ভদ্রলোক যে মালিক, হি ইজ এ ব্যাচেলার, অর্শিত সামন্ত, সে নোবেল পাবে কয়েক বছরের মধ্যে। ওই KISS এর সোশ্যাল সায়েন্স যেটা, ওইটাতে 28,000 বাচ্চা আছে, ট্রাইবেল বাচ্চা, যাদেরকে থাকা, খাওয়া, পড়াশোনা সবকিছু ফ্রি। এবং ন্যাশনাল জিওগ্রাফিতে দেখায় মেগা কিচেনে। সো ওই ইউনিভার্সিটি থেকে আমি 2019-এর অক্টোবরের 12 তারিখে আমার পিএইচডি শেষ করলাম। কিসের উপর করলেন? আমি লিডারশিপের উপরে করেছি, এনজিও লিডারশিপ, ব্র্যাকের উপরে মূলত আমি করেছি। ব্র্যাকের উপরে আপনি করেছেন? ব্র্যাকের উপরে করেছি, যেহেতু আমি HR এর টিচার, আমি মূলত HR এর। সো স্টিল এখনো এখানে আছি। কতজন স্টুডেন্ট আপনার হাতে এখন পর্যন্ত পড়িয়েছেন? আপনি কতজন এখন পর্যন্ত? আমি এই পর্যন্ত আমি হিসাব করেছি আর কি, নর্মাল একটা হিসাব করেছি কিছুদিন আগে, যে আমার হাত দিয়ে হয়তো আমি 5400 স্টুডেন্টের সাথে আমি সরাসরি। ওরা জানে আপনার সম্পর্কে? তারা 5-6 বছর আগে যাদের সাথে এইভাবে মিশতাম না, বাট লাস্ট 2 and 3 years I introduced myself in the class। যে আমি প্রথমে গিয়ে জিজ্ঞাসা করি যে বাবারা, তোমরা কেউ কি আছো যে কেউ 2বারই ইন্টারমিডিয়েট পাস করেছো? কেউ হাত তুলে না, বা কেউ থাকলো লজ্জায় হাত তুলে না। 3বার তো তাহলে প্রশ্নে ওঠে না। আমি কিন্তু 3বারে ইন্টারমিডিয়েট পাস করেছি। সো আমি যদি ড্যাফোডিলের একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান হইতে পারি, আমি যদি ড্যাফোডিলের হেড হইতে পারি, অ্যাসোসিয়েট প্রফেসর হইতে পারি, তোমরা একবার পাস করলে তোমরা হার্ভার্ড, অক্সফোর্ডের টিচার হওয়ার যোগ্যতা রাখো। সবচেয়ে ভালো উদাহরণ দেই আমি আমার রাষ্ট্রপতি। আই লাইক হিম সো মাচ। আমাদের দেশের যিনি, মূল কথা হচ্ছে আপনি যে কাজটাই করছেন না কেন, ওই কাজটার প্রতি যদি আপনার ডেডিকেশন থাকে,
আউটকাম মাস্ট, এক্স্যাক্টলি। এবং উনি হচ্ছেন তার বেস্ট উদাহরণ। উনি খুব চমৎকার করে বলেন যে আমি বহুবার ফেল করেছি কিন্তু কোথাও নকল করি নাই, এবং আমি যদি ফেল করে রাষ্ট্রপতি হতে পারি তাহলে তোমরা কেন পারবে না। উনি ওনার লাইনে সৎ ছিলেন, অনেস্ট ছিলেন, রাজনীতি করেছেন, সততার পরিচয় দিয়েছেন, এবং উনি দেশের প্রেসিডেন্ট হয়েছেন। আমি আজকের এই গল্পটা শুনে আমি না মানে শেষের দিকে ভাবছিলাম যে আসলে কত বিষয় নিয়ে কথা বলবো, মানে আমি টোটালি স্পিচলেস, এবং আমি সত্যি সত্যি অনার ফিল করছি, টু বি অনেস্ট, যে আপনি আমার বয়সে বড়, কিন্তু যদিও আমাদের এক অর্থেই পড়ে যাওয়া, এবং আমি অনার ফিল করছি যে আপনি আমাকে মেইল করেছেন, এবং আমি মেইলটা পড়ে সঙ্গে সঙ্গে আপনাকে ফোন দিয়েছিলাম যে এই গল্পটা আমার চাই। আমি যখন সিলেক্ট করেছি তখন পাশে লিখে রেখেছি মাস্ট কাম স্টোরি, এটা অনের আনতেই হবে। কিন্তু আমি ধারণা করি নাই যে এতটা মানে আপস অ্যান্ড ডাউন থাকতে পারে একটা মানুষের জীবনে। কি ভয়ঙ্কর, কি ভয়ঙ্কর। আপনার ছেলে মেয়ে আছে নিশ্চয়ই? আমার একজন ছেলে আছে, কৃষ্ণগোপাল। সবার ছেলে মেয়ে সবার কাছে, মানে কালকে রাত্রে ওরে আমি বলছিলাম যে বাবা আমি যাব, বলছে যাবেন, বাইরে এত সমস্যা। আমি বলছি বাবা আপনি শুধু একবার বলেন, আমি আমার ছেলেকে আপনি করে রাখি, ও আমার আপনি করে রাখে। আচ্ছা, ভালোবেসে এটা করেন? হ্যাঁ, এটা করি, সারাক্ষণ আমার সাথে থাকে, সারাটাক্ষণ। একটাই ছেলে? একটাই ছেলে। ও জানে আপনার সম্পর্কে এই গল্পগুলো? হ্যাঁ জানে। ওর মা সবসময় বলে যে আপনার বাবা এইগুলি করেছে। ওর মা ওরে তুমি বলে, ওর মাকে ও তুমি বলে, বলছে তোমার বাবা কিন্তু এইভাবেই করেছে। খুব ভালো মা পেয়েছে, কারণ আপনার সম্পর্কে যেহেতু সে তার সন্তানের কাছে বলে, তার মানে নিশ্চয়ই সে আপনাকে যথেষ্ট রেসপেক্টও করে। মানে আমার বন্ধুরা, আমার মা, সবাই আমাকে বলে যে, আমার কলিগরা বিশেষ করে বলে যে তুমি আগের জীবনে অনেক ভাগ্য করে এসছো যে এমন ওয়াইফ পেয়েছো। মানে আপনার স্টোরিটা আমি শুধু শেষে এসে একটা কথাই বলতে চাই, যে এই গল্পটা প্রত্যেকটা ছেলে মেয়েকে, বিশেষ করে যারা যে ফ্যামিলি মেম্বাররা যারা শুনছেন, যারা সন্তানদের শোনার সুযোগ নেই, তাদেরকে আমি বলবো প্লিজ এই গল্পটা অন্তত আপনারা একবার ওদেরকে শোনান। যারা জীবনে ফেল করেছে কিংবা ফেল করেনি, পরীক্ষা দিচ্ছে, মনে সাহস পাচ্ছে না, এই গল্পটা শোনান। জীবনে কোনো মানুষই মানে ফেলনা নয়, প্রত্যেকটা মানুষের মধ্যে পোটেনশিয়ালিটি আছে, শুধু খালি আগুনটা জ্বালিয়ে দিতে হবে এবং মনস্থির করতে হবে ঠিক মতো যে না আমাকে পারতে হবে। কি আশ্চর্য গল্প! মানে গল্প শোনার আগে মোটামুটি রেজাল্টটা বোঝা যাচ্ছিল যে আমি তো ফার্স্ট হব, এবং সেটার জন্য কাপড় কিনে ইস্ত্রি করে রেখেছে। কি কনফিডেন্ট! আমি ক্লাসে যখন পড়াইতে যাই অনেকেই বলে যে স্যার আমার প্রিভিয়াস সেমিস্টার রেজাল্টটা ভালো না, আমার এসএসসি রেজাল্ট ভালো না, এইচএসসি রেজাল্ট ভালো না। আমি তাদেরকে শুধু বলি যে তুমি জাস্ট ভুলে যাও তুমি কি করেছো। তুমি শুধু এইটা মনে করো যে আমি এটা পারবো। আমি ক্লাসে গিয়ে আরেকটা কথা বলি যে ইফ ইউ থিঙ্ক দিস ইজ পসিবল বাই ইউ, দিস ইজ পসিবল। ইফ ইউ থিঙ্ক দিস ইজ নট পসিবল বাই ইউ, দিস ইজ অলসো রাইট। তোমার শুধু এটা ভাবতে হবে, এটা তোমার দ্বারা সম্ভব, কিন্তু এটা সম্ভবই। আমার জীবনে আমি মানে এখন আর কোনো কিছু ভাবতে চাই না যে এটা সম্ভব না। তুমি শুধু এইটা মনে রাখবা যে এটা তোমার দ্বারা সম্ভব। কষ্ট তো আসবে, বাট ওই কষ্টগুলি ওভারকাম করতেই হবে। তোমার দ্বারা শুধু তুমি ভিতরে এমন কোনো মানুষ খুঁজে বের করতে পারবে না যে যারা কষ্ট করে শেষ পর্যন্ত সফলতা পায় না। এখন তুমি যদি 1 লক্ষ খুঁজে একটা বের করো, এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল। কারোর মনোবল যদি থাকে, কনফিডেন্স লেভেল এন্ড কমিটমেন্ট, দিস টু, এন্ড ইউ শুড হ্যাভ দ্য অনেস্টি, দিস 3 will give you everything in your life. True, agreed. Thank you so much গৌরাঙ্গদা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এবং আমি বিশ্বাস করি, এটা হচ্ছে আমার মানে অভিজ্ঞতার জায়গাটা থেকে, এই অনুষ্ঠানটা প্রায় নিয়ার অ্যাবাউট 11 ইয়ার্স বিভিন্ন ফর্মে। আমি বিশ্বাস করি আজকের এই 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার এপিসোড, এটা বাংলাদেশের অনেক মানুষের জীবনকে পরিবর্তন করে দেবে। থ্যাংক ইউ সো মাচ, আবারও ধন্যবাদ জানাচ্ছি। Thank you. থ্যাংক ইউ।